আচ্ছা, আজকে নতুন একটা চ্যাপ্টার 11 এর ক্লাস 11 এর সেটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড। সোজা চ্যাপ্টার, বেশ থিওরিটিক্যাল কয়েকটা কোয়েশ্চেন আছে। কিছু জিনিসকে মনে রাখতে হয়। আর কিছু জিনিস বোঝারও আছে। সেটা বোঝাটা এত ইয়ে নয়। জাস্ট থিওরিটিক্যাল কিছু জিনিসকে মেমোরি হিসেবে মাথায় রাখতে হবে। তার আগে আমি কিছু কথা বলে দিই যে এই যে লিভিং ওয়ার্ল্ড, নন লিভিং ওয়ার্ল্ড আমরা কেন পড়বো? লিভিং ওয়ার্ল্ড কেন পড়বো? না, লিভিং ওয়ার্ল্ড পড়বো যে আমাদের পারিপার্শ্বিক যে জগৎ থেকে জানার জন্য। লিভিং ওয়ার্ল্ডের সাথে evolution কি সেটাও জানার জন্য আমরা লিভিং ওয়ার্ল্ড পড়বো। ফার্স্ট এভলিউশন থিওরি এনেছিল ডারউইন। তারপর লিভিং ওয়ার্ল্ডের সাথে আরেকজন বড় ভাবে জড়িয়ে পড়েছিলেন, একজন বড় হাত দিয়েছিলেন লিভিং ওয়ার্ল্ড, সেটা হচ্ছে আর্নেস্ট মিয়ার, একজন আহ জার্মান আমেরিকান বিজ্ঞানী, একজন সায়েন্টিস্ট, যিনি হচ্ছে ইভলিউশনারি বায়োলজিস্ট নামে পরিচিত। ইভলিউশনকে বায়োলজির সাথে কেমন ভাবে নিয়ে যাওয়া হয়, কেমন ভাবে হয়েছিল ইভলিউশন বায়োলজিতে, বা ইভলিউশন জীবের সাথে কেমন ভাবে হয়েছিল, ইভলিউশন লিভিং এর সাথে কেমন ভাবে হয়েছিল, তিনি ফার্স্ট খুব ভালোভাবে বর্ণনা দিয়েছেন। আমি আসল জিনিসে আসি। আমি আর এটা এখন বলছি না। আসল জিনিস বলছি যে হোয়াট ইজ লিভিং ওয়ার্ল্ড। হোয়াট ইজ লিভিং ওয়ার্ল্ড আমাদের চারপাশে কি কি আছে? আমাদের চারপাশে আছে লিভিং, নন লিভিং, সব আছে। চারপাশে লিভিংও আছে, নন লিভিংও আছে। অ্যারাউন্ড আস লিভিং অ্যান্ড নন লিভিং। এই লিভিং এবং নন লিভিং কে বোঝার জন্য আমরা কিছু স্টেপ নিয়েছি। আচ্ছা, এই যে আমরা কি করে বুঝবো যে এটা লিভিং, কি করে বুঝবো এটা নন লিভিং? ঠিক আছে, এক নম্বর হচ্ছে দেখবো যে ফিচার কি আছে, ফিচার অফ লিভিং, লিভিং এর বৈশিষ্ট্য কি? ঠিক আছে, যেমন মুভমেন্ট, রিপ্রোডাকশন, ব্রিদিং, এগুলো হচ্ছে একটা ফিচারের মধ্যে পড়ে। কি কি? মুভমেন্ট, রিপ্রোডাকশন, ব্রিদিং, এগুলো লিভিং এর মধ্যে পড়ে। এগুলো হচ্ছে সেনসিটিভ ভিউ এর মধ্যেও পড়ে। সেনসিটিভ ভিউ, এগুলো মেন সেনসিটিভ ভিউ এর মধ্যে পড়ে। এবং এই সেনসিটিভ ভিউকে আমরা সাইন্টিফিক ভিউ হিসেবে বর্ণনা করেছি, এবং এগুলো সাইন্টিফিক ভিউ এর মেন বিষয়। এক নম্বর ফিচার অফ লিভিং, এটা হচ্ছে মেন বিষয়, ফিচার অফ লিভিং। ঠিক আছে, এবারে বলছে ফিলোজফিক্যাল ভিউ। বলছি ফিলোজফিক্যাল, ২ নম্বর হচ্ছে ফিলোজফিক্যাল ভিউ। ফিলোজফিক্যাল ভিউ দিয়ে আমরা বুঝবো কেমন। ফিলোজফিক্যাল ভিউ কি? হোয়াট ইজ পারপাস অফ লিভিং। সেখানে আমরা বুঝবো যে হোয়াট ইজ পারপাস অফ লিভিং। হোয়াট ইজ পারপাস অফ লিভিং। ঠিক আছে, এটা আমরা বায়োলজিক্যাল স্টাডির মধ্যে পড়ে না। এটা ওর সব ডিটেলসে পড়বো, নট ফর বায়োলজিক্যাল স্টাডি। তোরা পারলে একটু নোট করে নিস, সুবিধা হয়। বায়োলজিক্যাল স্টাডির মধ্যে পড়ে না, যে ফিলোজফিক্যাল ভিউ এর মধ্যে আসে। ওকে, এবারে হচ্ছে তাহলে আমরা লিভিং এর ফিচার কি কি? এক নম্বর হচ্ছে গ্রোথ, ২ নম্বর হচ্ছে রিপ্রোডাকশন, ৩ নম্বর হচ্ছে মেটাবলিজম, ৪ নম্বর হচ্ছে কনসিয়াসনেস, ৫ নম্বর হচ্ছে ইন্টারঅ্যাকশন ইন অল লেভেল। ঠিক আছে, অ্যান্ড ব্রিদিং অ্যান্ড মুভমেন্ট। এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে লিভিং অফ ফিচারের মধ্যে পড়ে, মেন লিভিং। ঠিক আছে, বোঝা যাচ্ছে? লিভিং এবং নন লিভিং কে বোঝার জন্য অনেক ফিচার দিয়ে আমরা সেটাকে কি করব, তুলনা করব। ঠিক আছে, ফিচার অফ লিভিং এর মধ্যে এগুলো পড়ে। ২ নম্বর কথা হচ্ছে এই ফিচারের মধ্যে ডিফাইনিং ফিচার আছে, আবার নন ডিফাইনিং ফিচার আছে। ঠিক আছে, ডিফাইনিং ফিচার হতে পারে সবার মধ্যে হতে পারে, আবার
নাও হতে পারে। ডিপেন্ডিং ফিচার মানে কি, যে ফিচারটা অনলি লিভিং এর মধ্যে সেটা ডিপেন্ডিং ফিচার, যে ফিচারটা শুধু লিভিং এবং নন লিভিং এর মধ্যে সেটা ডিপেন্ডিং ফিচারের মধ্যে পড়ে না। যেমন গ্রোথ এবং রিপ্রোডাকশন, এই দুটো গ্রোথ এন্ড রিপ্রোডাকশন, এরা কি, এদের মধ্যে দ্বৈত ধর্ম আছে, টুইন ক্যারেক্টার। এরা লিভিং এর মধ্যেও আছে, এই ক্যারেক্টার দুটো নন লিভিং এর মধ্যেও আছে, তাই এদের মধ্যে দ্বৈত ক্যারেক্টার ধর্ম প্রকাশ পায়। এদের মধ্যে দ্বৈত ধর্ম প্রকাশ পায়, ঠিক আছে। এছাড়া চারটা ফিচার আছে লিভিং এর মধ্যে যেগুলো আমরা স্টাডি করি, সেটা হচ্ছে গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম, কনসিয়াসনেস। এই চারটা ফিচারের মধ্যে কে লিভিং এর মধ্যে পড়ে, কে নন লিভিং এর মধ্যে পড়ে, কারা কাদের মধ্যে, তো বললাম যে গ্রোথ এবং রিপ্রোডাকশন দ্বৈত ধর্ম আছে। তাহলে এই চারটা ফিচারকে আমরা স্টাডি করব এবং তাদের মধ্যে আমরা কোনটা ডিফাইনিং ফিচার এবং কোনটা ডিফাইনিং ফিচার নয় সেইগুলোকে আমরা পড়বো। কি কি চারটা ফিচার? গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম এবং কনসিয়াসনেস। ক্লিয়ার? এবারে আসি গ্রোথে আসি। গ্রোথ কি? এখানে লিখেছে, এগুলো বাদ দিয়ে দিই। আমি অ্যাকচুয়াল গ্রোথে আসি। ডেফিনেশনে আসি, আমি এখানে লিখে দিচ্ছি ডেফিনেশন কি, গ্রোথ ডেফিনেশন আমি আজকে লিখে লিখে পড়াবো। কারণ এই চ্যাপ্টারটাতে আমি সেরকম লিখে না পড়ালে মজা আসবে না। ডেফিনেশন কি আছে যে গ্রোথের? এক নম্বর হচ্ছে গ্রোথ ইরিভার্সিবল। ইরিভার্সিবল এবং কি করে ইরিভার্সিবল হওয়ার পর কি করে চেঞ্জ করে ইন সেল সাইজ। সেল সাইজকে চেঞ্জ করে, সেল নাম্বারকে চেঞ্জ করে, সেল নাম্বার বৃদ্ধি পায়, অর্গান নাম্বার বৃদ্ধি, অর্গান নাম্বার অ্যান্ড অর্গান সাইজ, সাইজের বৃদ্ধি ঘটায়, যার ফলে সাইজ অফ অর্গানাইজেশন বাড়ে অ্যান্ড সাইজ অফ অর্গানাইজেশন। সেল বাড়লে টিস্যু হয়, কতগুলো সেল নিয়ে টিস্যু, কতগুলো টিস্যু নিয়ে হয় একটা অর্গান, কিছু অর্গান নিয়ে হয় কি অর্গানাইজেশন। ক্লিয়ার? তাহলে গ্রোথের মধ্যে একটা দেখা যাচ্ছে এটা ইরিভার্সিবল এক নম্বর, সেল সাইজ কি চেঞ্জ করে, সেল নাম্বার কি চেঞ্জ করে, অর্গান নাম্বার চেঞ্জ হয়, অর্গান সাইজ চেঞ্জ হয় এবং সাইজ অফ অর্গানাইজেশনের চেঞ্জ হয়। ক্লিয়ার? গ্রোথ এক নম্বর ইউনিসেলুলার হয়, মাল্টি সেলুলার হয়, অ্যানিমাল গ্রোথ হয়, প্ল্যানেট গ্রোথ হয়। ইউনিসেলুলার গ্রোথ কেমন? ইউনিসেলুলার গ্রোথ কি, ইউনিসেলুলার গ্রোথে যদি হয় সাইজ ইনক্রিজ করা মানে সেল ডিভিশন হওয়া, ইউনিসেলুলার গ্রোথে সাইজ ইনক্রিজ করা মানে সেল ডিভিশন হওয়া। তাহলে ইউনিসেলুলার গ্রোথে সাইজ বাড়া মানে কি, নতুন অফস্প্রিং তৈরি হয়, মানে কি ইউনিসেলুলার গ্রোথ মানে রিপ্রোডাকশন হয়, ইউনিসেলুলার গ্রোথ থেকে হয় রিপ্রোডাকশন হয়। তার আমি কি লিখলাম, ইউনিসেলুলার গ্রোথে এটা একটা সেল ইউনিসেলুলার, যদি এটাতে সাইজ যদি বাড়ে, সাইজ বাড়লো, যার ফলে কি হলো, এটা গ্রোথ হলো। এই গ্রোথ হওয়ার ফলে কি হলো, আবার গ্রোথ হবে এই সেলেরই, এবং দুটো সেলের তৈরি হলো, মানে কি অর্গানাইজেশন, অর্গানাইজেশন তৈরি হলো, অর্গানাইজেশন তৈরি হলো। আচ্ছা, এই যে রিপ্রোডাকশন হলো বা গ্রোথ হলো, এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি না, ইউনিসেলুলার এর ক্ষেত্রে গ্রোথ এন্ড রিপ্রোডাকশন কি সমানুপাতিক, ঠিক আছে, গ্রোথ এবং রিপ্রোডাকশন সমান। আমি কি লিখতে পারি, ইউনিসেলুলার এর ক্ষেত্রে গ্রোথ বাই
ইনক্রিজ করে ইন সাইজ অ্যান্ড সেল ডিভিশন করে। ঠিক আছে, এছাড়া কি লিখতে পারি না, ইনসেলুলার রিপ্রোডাকশনের ক্ষেত্রে সেল ডিভিশন ইজ গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন বোথ। সেল ডিভিশন ইজ গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন বোথ। ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে? যদি আমি বলি গার্ড সেল এক্সাম্পল, সাইজ চেঞ্জ হলো, ঠিক আছে, রিভার্সিবল কি হয় গ্রোথের, না সাইজ চেঞ্জ হয় এবং গার্ড সেল বৃদ্ধি পায়। ক্লিয়ার? গার্ড সেলের এক্সাম্পল আমি দিতে পারি গার্ড সেল। গার্ড সেল, ওকে। এবারে মাল্টি সেলুলারে আছে। মাল্টি সেলুলারে কি হয়, মাল্টি সেলুলার রিপ্রোডাকশনে কি, মাল্টি সেলুলার ক্ষেত্রে গ্রোথ কেমন হয়, ইনক্রিজিং সেল নাম্বার অ্যান্ড সাইজ। সেল নাম্বার এবং সাইজ ইনক্রিজ করে, ঠিক আছে। তাহলে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কার ক্ষেত্রে, মাল্টি সেলুলারের ক্ষেত্রে। এটা কিন্তু ইনক্লুসিভ, এখানে লিখে দিই গ্রোথ এবং রিপ্রোডাকশন ইনক্লুসিভ, সমানুপাতিক। আর মাল্টি সেলুলার ক্ষেত্রে কি, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন এক্সক্লুসিভ প্রসেস, ব্যস্তনবাদ। ওকে, তাহলে মাল্টি সেলুলারের ক্ষেত্রে গ্রোথ মানে কিন্তু রিপ্রোডাকশন নয়, মাল্টি সেলুলারের ক্ষেত্রে গ্রোথ নট ইকুয়াল টু রিপ্রোডাকশন। ক্লিয়ার? বাট ইউনিসেলুলারের ক্ষেত্রে গ্রোথ ইকুয়াল টু রিপ্রোডাকশন। ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে? এবারে অ্যানিমাল গ্রোথ কেমন হবে, অ্যানিমাল গ্রোথ কেমন হয়, অ্যানিমাল গ্রোথ হয় লিমিটেড হয়, ঠিক আছে, এবং পুরো সম্পূর্ণ বডি জুড়ে হয়, প্রত্যেকটা অঙ্গ অর্গানে জুড়ে হয়, কারোর একটা হাত বড় হয়ে যায় না, কারোর একটা হাত ছোট হয়ে যায় না, ঠিক আছে, দুটো হাত সমান ভাবে বাড়ে, যা হয় সেটা অ্যাবনর্মালিটি। নর্মাল সিচুয়েশনে লিমিটেড হয় এবং ওভারঅল গ্রোথ পাওয়া যায়। ওভারঅল গ্রোথ পাওয়া যায়। প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, প্ল্যান্টের ক্ষেত্রে আনলিমিটেড এবং যতদিন প্ল্যান্ট বেঁচে থাকে ততদিন তার কিছু না কিছু গ্রোথ হতে থাকে। কোথায়, ম্যারিস্টেমেটিক টিস্যু, ম্যারিস্টেমেটিক টিস্যুতে গ্রোথ হতে থাকে। পুরো লাইফ জুড়ে গ্রোথ হয় এবং গ্রোথের একটা ফিক্সড লোকেশন আছে। ফিক্সড লোকেশন আছে, যেমন অ্যানিমেলের কি ছিল, সমগ্র বডি জুড়ে হয়, যদি এইরকম গ্রোথটা, এটা যদি গ্রোথ হয় তাহলে এটা পুরোটাই বাড়বে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এর ক্ষেত্রে কি হলো না, যে কোনো নির্দিষ্ট স্থানে
গ্রোথ হতে থাকে এবং সমগ্র লাইফ জুড়ে গ্রোথ হয়। এবারে আমি একটা কথা হচ্ছে যে নন লিভিং যারা আছে তারা কি গ্রোথ হয়? ইয়াস, তাদেরও গ্রোথ হয়, তারাও গ্রো করে। কেমন কেমন গ্রো করে? কিন্তু গ্রোথ যখন হয় এক্সটার্নাল হয়, ঠিক আছে, বা ডিপোজিশনের দ্বারা বাই ডিপোজিশনের দ্বারা, যেটাকে বলা হয় কি এক্সট্রিনসিক গ্রোথ। এক্সট্রিনসিক গ্রোথ, ক্লিয়ার? লিভিং এর ক্ষেত্রে গ্রোথ কি ইন্টারনাল হয়, লিভিং এর ক্ষেত্রে গ্রোথ কি হয় ইন্টারনাল, ইন্ট্রিনসিক গ্রোথ বলা হয়। ইন্টারনাল বা একে বলা হয় ইন্ট্রিনসিক গ্রোথ। ইন্ট্রিনসিক গ্রোথ, ঠিক আছে। যেমন আমি বলি, যেমন মাউন্টেন যখন লাভা বের হয় তখন মাউন্টেনের দৈর্ঘ্য বা উচ্চতা বাড়ে। সেরকম একটা স্যান্ড স্ট্যাগের উপরে যদি স্যান্ড যদি বারবার ফেলা হয় তাহলে কি হয়, তাহলে উচ্চতা বাড়ে। তার মানে কি, সেটা এক্সটেন্সিভ গ্রোথ নট ইনস্টেন্সিভ গ্রোথ, ঠিক আছে। এখান থেকে বোঝা যাচ্ছে গ্রোথ ইজ এ ফিচার নট ডিফেন্ডিং ফিচার, ঠিক আছে। কার গ্রোথ ইজ এ ফিচার অফ লিভিং অর্গানিজম। রিজন হচ্ছে রিজন কি গ্রোথ not occur throughout in living organism. তাহলে কোথায় হয়? কিছু নন লিভিং এর ক্ষেত্রেও, সাম নন লিভিং also show growth. Extrinsic growth. ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? থিওরিটিক্যাল চ্যাপ্টার সুন্দর করে লিখে লিখে পড়াচ্ছি, জাস্ট এগুলো একটু নোট করে নিস, আর কিচ্ছু লাগবে না। এবারে রিপ্রোডাকশনে আসি। রিপ্রোডাকশনে ডেফিনেশন ফার্স্ট আসি। ডেফিনেশন কি বলছে? এটা হচ্ছে বায়োলজিক্যাল একটা প্রসেস কি করে, প্রডিউস করে, উৎপাদন করে প্রোজনি অফ ইটস ওন কাইন্ড। ওকে, এটা একটা বায়োলজিক্যাল প্রসেস যে তার নিজের মতন একটা উৎপাদন তৈরি হয়, ঠিক আছে। বোঝা যাচ্ছে? যখন আমরা রিপ্রোডাকশন বলবো, আমরা দেখবো কি রিপ্রোডাকশন মেইনলি কনসিডার করবো সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। মেইনলি আমরা কনসিডার করবো সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। যেমন এছাড়াও কিছু এসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখবো, সাম এসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখবো
কিছু এসেক্সুয়াল রিপ্রোডাকশন দেবো কাদের কাদের ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে হাইড্রা, যাদের কি হয় বাডিং হয়। হাইড্রার কি হয় বাডিং হয়। প্ল্যানেরিয়া, যাদের কি হয় রিজেনারেশন হয়, পুনরুৎপাদন। ওকে। ফাঙ্গি, কনিডিয়া হয়। কনিডিয়া। অ্যালগির কি হয় জুস স্পোর। মানে এদের সেক্সুয়াল অর্গান আছে, ক্লিয়ার। অ্যালগি, তাই এদের জুস স্পোর দেখতে পাওয়া যায়, ঠিক আছে, ক্লিয়ার। এবারে এদের মধ্যে কিছু হচ্ছে যেমন ওয়ার্কার বি, ঠিক আছে, মিউল, ইনফার্টাইল কাপল, এরা কিন্তু রিপ্রোডাকশন শো করে না। সাম নট শো সেক্সুয়াল বা রিপ্রোডাকশন। এই পয়েন্টগুলো লিখে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। এরা কোনো রিপ্রোডাকশনই শো করে না, শুধু সেক্সুয়াল না, কোনো রিপ্রোডাকশন। এক নম্বর হচ্ছে ওয়ার্কার বি, যারা শ্রমিক মৌমাছি। দুই নম্বর হচ্ছে মিউল, যারা ডাঙ্কি বা খচ্চর বলা হয়, মিউল খচ্চর বলা হয়, গাধা এবং ঘোড়ার মিশ্রণ। তিন নম্বর হচ্ছে ইনফার্টাইল কাপল, যারা সন্তান সন্ততি দিতে অক্ষম, ঠিক আছে। এদের কোনো রিপ্রোডাকশন হয় না, নো রিপ্রোডাকশন, এদের কোনো রিপ্রোডাকশন হয় না, কিন্তু এরা লিভিং। এরা সবাই কি লিভিং। তাহলে রিপ্রোডাকশন কি? রিপ্রোডাকশন ইজ এ ফিচার, রিপ্রোডাকশন একটা ফিচার, রিপ্রোডাকশন একটা ফিচার, লিভিং বাট নট ডিফেন্ডিং ফিচার। অফ লিভিং বাট নট ডিফেন্ডিং ফিচার। বুঝতে পারলে কেন ডিফেন্ডিং ফিচার নয়? কেমন নয়? যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশন কে ডিনোট করছে, ঠিক আছে, এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কে করছে, রিপ্রোডাকশন, এই সেক্সুয়াল রিপ্রোডাকশন কে ডিনোট করছে। কিন্তু কিছু আছে যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন কোনো রিপ্রোডাকশনই করতে পারে, এরা রিপ্রোডাকশন অংশগ্রহণ করতে পারে না, বাট এরা লিভিং। তাই এরা কি রিপ্রোডাকশন ইজ এ ডিফাইনিং ফিচার, নট এ ডিফাইনিং ফিচার। এবারে মেটাবলিজমে আছে। মেটাবলিজম, মেটাবলিজম কি? আমাদের যতগুলো আমরা যে অর্গানিজম আছে, সমস্ত অর্গানিজম কেমন দিয়ে তৈরি না? অল অর্গানিজম আর মেড আপ অফ কেমিক্যালস, ঠিক আছে। এই যে কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, মানে কি ব্রেকডাউন হয় এবং নতুন ভাবে তৈরি হয়, যেটা আমাদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন চলে। এই কেমিক্যাল রিয়াকশন হচ্ছে কি মেটাবলিজম, যেখান থেকে আমরা শক্তি উৎপাদন করি, খাবার সংগ্রহ করি, আমরা শরীরকে বাঁচিয়ে রাখি, শরীরের নানান ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কে এই কেমিক্যাল অ্যাক্টিভিটিস রসদ যোগায়, মানে কি খাবার সংগ্রহ করতে যোগায়। এটা বলা হয় মেটাবলিজম। তাহলে মেটাবলিজম কি? অল অর্গানিজম
আপ অফ কেমিক্যালস। এই কেমিক্যালস কি করে না, এরা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, মানে কি ব্রেক ডাউন হয় এবং নিউ ভাবে তৈরি হয়। চেঞ্জ হয় মানে কি ব্রেক ডাউন করে আর নিউ ভাবে ফর্ম হয়। ওকে, এটা হলো কি কেমিক্যাল রিয়াকশনের দ্বারা। এই জিনিসটা কন্টিনিউ আমাদের শরীরের মধ্যে হতে পারে। তাহলে এই যে কেমিক্যাল রিয়াকশন কাদের দ্বারা, এই যে কেমিক্যাল রিয়াকশন যে যাকে বহন করে সেটাকে এনজাইম, ঠিক আছে, যেটা হচ্ছে মেটাবলিক রিয়াকশন নামে পরিচিত। কোথায় হয়? আমাদের শরীরের সেলের মধ্যে হয়। তাহলে এই যে কেমিক্যাল রিয়াকশন ক্যারিড আউট করে কার দ্বারা? এনজাইমের দ্বারা। যে এনজাইম আমাদের শরীরের সেলের মধ্যে থেকে এইগুলো কাজ করায়, এবং এই টোটাল রিয়াকশনকে কি বলা হয়? মেটাবলিক রিয়াকশন। ঠিক আছে? দিস কেমিক্যাল রিয়াকশন কি হয়? ক্যারিড আউট বাই এনজাইমস, যাকে কি বলা হয়? নোন অ্যাজ, এই এনজাইম কি বলা হয়? নোন অ্যাজ মেটাবলিক রিয়াকশন। ওকে, এবং এই যে কেমিক্যাল রিয়াকশন কোথায় হয়, বা এই যে কেমিক্যাল রিয়াকশন ক্যারিড হয় কোথায়? ইনসাইড সেলের মধ্যে হয়। ঠিক আছে, এটা হলো মেটাবলিক রিয়াকশনের বিষয়, যে এনজাইম সেই ঘটনাগুলো ঘটায় শরীরের মধ্যে, ম্যাক্রো মলিকিউল থেকে মাইক্রো মলিকিউল হয় এবং সেখানে খাবার উৎপাদন হয়। এটা এই ঘটনাগুলো ঘটতে থাকে। ঠিক আছে, তাহলে আমি কি কি দেখতে পেলাম এখানে? আমি কি দেখতে পাচ্ছি না, রিয়াকশন করছে ইনসাইড সেলে, দেখে লিভিং কন্ডিশনে হয়। এই ঘটনা কি বলা হয়? ইন ভিভো। ইন ভিভো প্রসেস বলা হয়। ওকে, ঠিক আছে। ইন ভিভো, ইনভিট্রো কি? ইনভিট্রো কি? রিয়াকশন প্রসেস হয় যখন কোনটা বাইরে আর্টিফিশিয়াল কন্ডিশনে, তাকে বলে ইনভিট্রো প্রসেস। এই কি বলা হয়? ইনভিট্রো। ক্লিয়ার? তাহলে এনজাইম সবসময় দুভাগে কাজ করে। এনজাইমস অ্যাক্টিভ থাকে, ইনভিট্রোতেও থাকে, এবং ইন ভিভো, দু রকম কন্ডিশনেই কাজ করে। Enzymes can be active in both. Both means in vivo or in vitro condition. Okay?
ঠিক আছে? তাহলে মেটাবলিক সম্পর্কে এই প্রসেসটা তোরা জানতে পারবি যে মেটাবলিজম কি, মেটাবলিক কি জিনিসটা। মেটাবলিক মানে শরীরের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন, আদার্স কিছু না। মেটাবলিজম মানে শরীরের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন যেটা এনজাইমের সাহায্যে ঘটে। ঠিক আছে? তাহলে মেটাবলিক রিঅ্যাকশন সবসময় কি হয়? লিভিং রিঅ্যাকশন। এবং কোথায় হয়? লিভিং সেলের মধ্যে। নন লিভিং সেলের মধ্যে কি হয়? না, হয় না। কেন হয় না? এনজাইম অ্যাক্টিভ থাকে না। এনজাইম অ্যাক্টিভ থাকে না। কোথায়? ইন ভিভো। বাইরে থেকে কিন্তু এনজাইম দিতে পারিস, কিন্তু তা সত্ত্বেও হবে না। মেটাবলিজম একটাই প্রসেস হয় যখন ইন ভিভো প্রসেসে যখন এনজাইম থাকে, তখন ইন ভিভো কন্ডিশনে যখন এনজাইম থাকে তখন কি হয়? মেটাবলিজম হয়। ইন ভিভো প্রসেসে এনজাইম কোথায় আছে? একমাত্র লিভিং সেলের মধ্যে আছে। নন লিভিং এর মধ্যে কিন্তু ইন ভিভো প্রসেসে কোনো এনজাইম নেই। আউটসাইড থেকে তুই এনজাইম দিতে পারিস, মানে ইন ভিট্রো প্রসেসে। তাই কি নন লিভিং এর মধ্যে মেটাবলিক রিঅ্যাকশন নট অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ কোথায় মেটাবলিক রিঅ্যাকশন? লিভিং রিঅ্যাকশনের মধ্যে। লিভিং রিঅ্যাকশন। বাট not non-living reaction. নন লিভিং রিঅ্যাকশন কেন নয়? কারণ নো অ্যাক্টিভ এনজাইম ইন সেল। ইনসাইড সেল, ইনসেল নয়, ইনসাইড সেল। ঠিক আছে? কিন্তু এটা কি? এটা কেন অ্যাক্টিভ? না, মেটাবলিক রিঅ্যাকশন এখানে কেমন হয়? ক্যারি করে কে? বাই এনজাইম। যেটা কি হয়? সেলের মধ্যে অল টাইম প্রডিউস হয়। তাই বোঝা যাচ্ছে এখানে এনজাইম তৈরি হয় না সেলের মধ্যে, বাইরে থেকে কোনো এনজাইম দেওয়া হয়। কার ক্ষেত্রে? নন লিভিং এর ক্ষেত্রে। তাই নন লিভিং এর ক্ষেত্রে মেটাবলিক রিঅ্যাকশন হয় না। সেলের মধ্যে আমাদের এনজাইম উৎপাদিত হয়, উৎপাদন হয়, প্রোডাকশন হয় সেলের মধ্যে। তাদের মধ্যে লিভিং এর মধ্যে। তাই মেটাবলিক রিঅ্যাকশন অনলি লিভিং সেলের মধ্যে হয়। ঠিক আছে? তাই এখান থেকে বলতে পারি যে মেটাবলিক রিঅ্যাকশন হচ্ছে ডিফাইন্ডিং ফিচার। ক্লিয়ার হলো? তাহলে মেটাবলিক রিঅ্যাকশন কি হলো? এটা ডিফাইন্ডিং ফিচার কার মধ্যে? সেলের মধ্যে।
কনসিয়াসনেস কি? কনসিয়াসনেস, হোয়াট ইজ কনসিয়াস? কনসিয়াসনেস হচ্ছে যে কোনো টাইপের এক্সটার্নাল চেঞ্জ, হয় কার দ্বারা, লাইট বা কেমিক্যাল রিয়াকশনের দ্বারা, ঠিক আছে? সেটা হতে পারে ফিজিক্যাল এবং কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল। তাহলে স্টিমুলেটস কিসের দ্বারা হবে কনসিয়াসনেস? স্টিমুলেটস কিসের দ্বারা হবে কনসিয়াসনেস? যে কোনো টাইপের এক্সটার্নাল চেঞ্জেস হবে স্টিমুলেটস এর দ্বারা। সেটা লাইট হতে পারে, কেমিক্যাল স্টিমুলেটস, ফিজিক্যাল বা কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল স্টিমুলেটস। যদি তাতে যদি কোনো একটা লিভিং অর্গানিজমের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কনসিয়াসনেস। এবং তার মধ্যে যদি সে যদি চেঞ্জ মানে কিছু যদি ঘুরে যদি তোকে রিপ্লাই করে, সেটাকে বলে কনসিয়াস। যদি তোর গায়ে যদি কোনো গরম লাগিয়ে দেওয়া হয়, যদি মারা হয়, তাহলে সেটা কি ফিজিক্যাল চেঞ্জেস। যদি লাইট তোকে ফেলা হয়, সেটা কি লাইট ফিজিক্যাল চেঞ্জেস। যদি তোর গায়ে কোনো কেমিক্যাল যদি রিয়াকশন দিয়ে দেওয়া হয়, পুড়ে গেল, অ্যাসিড দেওয়া হলো, সেটা কি কেমিক্যাল চেঞ্জেস। তুই সেটা কি সাথে সাথে যন্ত্রণা পাবি, ব্যথা পাবি, বুঝতে পারবি, সংবেদনশীলতা হবে। তার কনসিয়াসনেস মানে সংবেদনশীলতা। এটা লিভিং অর্গানিজমের মধ্যে, লিভিং এর মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে কনসিয়াসনেস। সব থেকে বড় জিনিস কনসিয়াসনেস। একটা লিভিং সেল, লিভিং এর মধ্যে কনসিয়াসনেস সব থেকে বড় জিনিস। তাহলে স্টিমুলেটস কি কি হয়? কি কি স্টিমুলেটস হয়? স্টিমুলেটস হয় হচ্ছে কি না, এনি এক্সটার্নাল চেঞ্জেস। কি কি? Any external changes as like কি? Light, chemical stimulates, can be physical বা chemical and biological। বায়োলজিক্যাল মানে কি? পরিবেশের পরিবর্তন যদি হয়, তাহলে কি হবে? সেটা হচ্ছে কনসিয়াসনেস এর মধ্যে পড়ে। যদি প্ল্যান্টস হয়, তখন কি হবে? প্ল্যান্টস এর ক্ষেত্রে কি দেখতে পাবো? রেসপন্ড টু ফটো পিরিয়ড, শর্ট ডে প্ল্যান্টের ক্ষেত্রে ফটোসিনথেসিস করে। এটা ফটো পিরিয়ড, এটুকু মনে রাখ, ডিটেলসে পড়া পড়াবো। শর্ট ডে প্ল্যান্টের ক্ষেত্রে যদি অ্যানিমেলস হয়, তখন কি হবে? অ্যানিমেলস হলে কি হবে? সেন্স অর্গান আছে, সেন্স অর্গান আছে। এবং যার ফলে সেন্স অর্গানে, যেমন কি আমি বললাম কি, যদি সেন্স অর্গানে গরম লাগে, ব্যথা লাগে, যন্ত্রণা হয়, কোন অ্যাসিড পড়ে যায়, তখন কি করে? স্টিমুলেটস দিবে। তাহলে টু রেসপন্ড স্টিমুলেশন। ওকে। যদি ব্যাকটেরিয়া হয়, তখন কি হবে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হবে? এরাও কি করে? ইট অলসো রেসপন্স করে স্টিমুলেশন। ওকে। তাহলে কনসিয়াসনেস মানেটা কি হলো? কনসিয়াসনেস মানে কি হলো? না, রেসপন্স টু স্টিমুলেশন।
ওকে, আচ্ছা তাহলে সমস্ত অর্গানিজম কি করে কনসিয়াসনেসে সাড়া দেয়? সমস্ত অর্গানিজম কি করে কনসিয়াসনেসে কি করে স্টিমুলেটস দেয়? অল অর্গানিজম স্টিমুলেটস শো কনসিয়াসনেস কোথায়? স্টিমুলেটস উদ্দীপনায় লিভিং কোথায় স্টিমুলেশন দেয়। ওকে, একমতে মানুষের ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে সেলফ কনসিয়াসনেস আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? একমাত্র মানুষের মধ্যে সেলফ কনসিয়াসনেস আছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? কনসিয়াসনেস কিন্তু একটা নন লিভিং এর মধ্যে নেই। তাহলে কনসিয়াসনেস একমাত্র কারোর মধ্যে আছে? লিভিং এর মধ্যে আছে। তাহলে কনসিয়াসনেস একটা কি ডিফাইনিং ফিচারের মধ্যে আছে। যদি ইটকে একটা লাথ মারিস, ঘরকে একটা মারিস, ভেঙে ফেলিস, তাহলে ঘর কি কোনদিন তোকে স্টিমুলেশন দেবে? দেবে না। তাহলে কনসিয়াসনেস একটা নন লিভিং এর মধ্যে নেই। কনসিয়াসনেস একমাত্র কার মধ্যে আছে? লিভিং এর মধ্যে আছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওকে, আজকে এই ডিফাইনিং ফিচার গুলো পর্যন্ত থাকুক। নেক্সট দিন লিভিং ওয়ার্ল্ডের মেন জিনিস পড়াবো। মেন জিনিস বলতে কি কি মেন জিনিস? মেন জিনিস বলতে ইম্পর্টেন্স ট্যাক্সোনমি আছে, ঠিক আছে, বায়োডাইভার্সিটি আছে। মানে মেন কথা বায়োডাইভার্সিটি পড়াবো। বায়োডাইভার্সিটির মধ্যে কি আছে? আহ কিছু নাম মনে রাখতে হবে, IUCN কি, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এই জিনিসগুলো মেনলি পড়াবো। ট্যাক্সোনমি কি এটা পড়াবো, ঠিক আছে। কিভাবে মডার্ন ট্যাক্সোনমি এবং ক্লাসিক্যাল ট্যাক্সোনমি কি, ঠিক আছে, এটা পড়াবো। ক্লাসিক্যাল ট্যাক্সোনমি মিনস ওল্ড ট্যাক্সোনমি, ঠিক আছে, পুরোনো দিনের ট্যাক্সোনমি। মডার্ন ট্যাক্সোনমি মিনস বর্তমান ট্যাক্সোনমি, নতুন কিভাবে তাকে ভাগ করা হয়েছে। সিস্টেম্যাটিক্স কি? সিস্টেম্যাটিক্স মানে ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে। সিস্টেমা নেচার কে নাম দিয়েছিল? ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। এগুলো পড়াবো আজকে আর নয়, নেক্সট ক্লাসে। এটা হচ্ছে একটা মানে কি বলবো, এটা এমন একটা চ্যাপ্টার যেখানে তোকে থিওরিটিক্যাল পার্ট বেশি আছে এবং মাথায় রেখে রেখে পড়তে হবে। এখান থেকে কোনো কোশ্চেন আসে না, শুধু এই কোশ্চেনটাই আসে যে ডিফেন্ডিং ফিচার কি আর নন ডিফেন্ডিং ফিচার কোনটা, এইটুকুই আসে, আর কিছু আসে না। এত এই এই একটা কোশ্চেনের জন্য এতগুলো পড়ালাম, কোনো সময় আসেই না। 2-10 বছর অন্তর একটা করে কোশ্চেন হয়তো আসে, ঠিক আছে। ওকে।